Assalamualaikum. Welcome to Gophergon Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are safe and sound. Today I am going to take another class on tech question, and previously I had already taken a class about it. Mainly this class for those who are student of SSC examinee, those who are grade 10 and grade 9. Dear student, you will attend the class. That's mean you will watch the classes and try to understand the topic. Previously I had already discussed about the topic what's tech question and how will you change the form of tech question, and I have already write down about short form of tech question. তো প্রিয় শিক্ষার্থীরা, গত সপ্তাহের ক্লাসটি হয়তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো যে ট্যাগ কোশ্চেন জিনিসটা কী, ট্যাগ কোশ্চেনের মধ্যে কী কী থাকে, আর ট্যাগ কোশ্চেনের শর্ট ফর্ম, যে ভার্বের শর্ট ফর্মগুলি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি বিষয় হলো যে সাবজেক্ট যদি নাউন হয় ট্যাগে সেটা সবসময় প্রোনাউন হবে। তো আজকে কিছু এক্সাম্পল করি, আমি আগে এক্সাম্পলগুলি বোর্ডে লিখে রেখেছি, এখন সেগুলি প্র্যাকটিস করব। তো খেয়াল করো, 1 নম্বর বাক্যটি লেখা আছে রোমা ড্রস এ পিকচার। রোমা ড্রস এ পিকচার। তো এই বাক্যটাকে আমি যদি টেন্স চিহ্নিত করি তাহলে এস থাকার ফলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে রোমা, রোমা কি নাউন, তাহলে রোমার প্রোনাউনটা কী হবে শি, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে কি হয় ট্যাগ কোশ্চেনে ডোন্ট অথবা ডাজেন্ট। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে কি হবে ডাজেন্ট, ডাজেন্ট শি। তারপর হাসান ইজ রিডিং এ বুক। খেয়াল করো এটা কন্টিনিউয়াস টেন্স, এখানের অক্সিলারি ভার্বটা হলো কি ইজ, তাহলে এখানে রয়েছে কি হাসান, তাহলে হাসানের প্রোনাউন কি হবে, হাসান ম্যাসকুলিন জেন্ডার, হাসানের প্রোনাউন হবে কি হি। তাহলে এখানে কি হবে, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে কি ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্ট, আর এটুকু হলো ট্যাগ, এটা হলো স্টেটমেন্ট, এটা ট্যাগ কোশ্চেন। যদি এই স্টেটমেন্ট অংশটা যদি কি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন সবসময় কী হবে নেগেটিভ। তাহলে কী হবে এখানে ইজেন্ট, ইজেন্ট হি। তারপর এই বাক্যটি দে হ্যাভ প্লেড ফুটবল, এটাও রয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেহেতু বাক্যটি রয়েছে আর এটার সাবজেক্ট কি দে, দেটা প্রোনাউন, এখানে আর তেমন কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি হ্যাভ, তাহলে হ্যাভের সংক্ষিপ্ত রূপ কি হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে। তারপরের বাক্যটি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, হি ডিড দ্য সাম, এখানে ডু এর পাস্ট ফর্ম ডিড, অর্থাৎ এই বাক্যটি রয়েছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। তার পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বটা হলো ডিড, আর বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে তার ট্যাগের ভার্বের রূপটা হবে কি ডিডেন্ট, আর এখানে সাবজেক্ট যেহেতু প্রোনাউন, এই প্রোনাউনের তেমন চেঞ্জ হবে না, প্রোনাউন প্রোনাউনই হবে। তাহলে কি হবে ডিডেন্ট হি। তারপর আই রাইট এ লেটার, লক্ষ্য করো এই বাক্যটির হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো কি ডোন্ট বা ডাজেন্ট। যদি ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্বটি হবে ডাজেন্ট, আর এস বা ইয়েস যুক্ত না হলে সেই ক্ষেত্রে হবে ডোন্ট। তাহলে কি হবে ডোন্ট। তারপর এখানে কি প্রোনাউন রয়েছে আই, ডোন্ট আই। তারপর করিম ইজ এ স্টুডেন্ট, এখানে কি বি ভার্ব রয়েছে, অর্থাৎ এরপরে কোনো আর বেস ফর্ম নেই, অর্থাৎ এখানে বি ভার্বই কি বেস ফর্মের কাজ করতেছে। তাহলে এখানে কি যে ইজ, তাহলে ইজ এই বাক্যটি যেহেতু স্টেটমেন্টটা যেহেতু আমার কি অ্যাফার্মেটিভ, সেহেতু এখানে কি হবে, সেহেতু এখানে ইজের সংক্ষিপ্ত রূপ কি হবে ইজেন্ট,
আর করিম যেহেতু নাউন, করিমের প্রোনাউন কি? হি। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছ। তো এখন আরও কিছু নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় আজকে আর একটু নতুন ধারণা দিয়ে দেব, অর্থাৎ কি এই বিষয়টি গত ক্লাসে স্কিপ হয়ে গিয়েছে, সেটি আজকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো কি কিছু শর্ট ফর্ম আছে, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলার কিছু শর্ট ফর্ম থাকে যেগুলো তোমরা কি ইংরেজি প্যাসেজ পড়ার সময় অথবা কোনো গল্প পড়ার সময় পাও। সেই শর্ট ফর্মগুলো কেমন থাকে সেটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরছি। যেমন এম, এটাকে এরকম থাকে অ্যাপোস্ট্রফি এন। তারপরে কি ইস, এটা থাকে অ্যাপোস্ট্রফি এস। তারপরে হ্যাজ, এটাও থাকে কি অ্যাপোস্ট্রফি এস। তো এখন প্রশ্ন হলো, যদি দুটার মধ্যে এরকম তুমি বাক্যের মধ্যে যদি অ্যাপোস্ট্রফি এস দেখতে পাও, তাহলে কোনটা ইস আর কোনটা হ্যাজ হবে সেটা খেয়াল রাখবে। যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে বুঝে নিবে এটার মূল প্রোনাউন্সটা হবে ইস। আর যদি ভার্বের অ্যাপোস্ট্রফি এসের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাও, অর্থাৎ কি B3, তাহলে বুঝে নিবে কি এটার মেইন প্রোনাউন্সটা, অর্থাৎ এটার অক্সিলারি ভার্বটা হলো কি, এটার ভার্বটার মূল ভার্বটা হলো কি হ্যাজ। তারপর রয়েছে উড, এটা অ্যাপোস্ট্রফি লেখা থাকে ডি, উড। তারপর হেড, এটারও লেখা থাকে কি অ্যাপোস্ট্রফি ডি। এখানেও তুমি কোনটি উড আর কোনটা, অর্থাৎ কি কোনটার তুমি যখন তুমি শর্ট ফর্ম লিখবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের ভার্বটা তুমি যখন চিহ্নিত করতে যাবে, এটা উড আর এটা হেড, কিভাবে চিনবে? যদি তোমার অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ B1 থাকে, তাহলে বুঝবে এটার শর্ট ফর্মটা কী হবে? উডেন্ট। আর এখানে যদি অ্যাপোস্ট্রফি এস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হবে ইজেন্ট, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে হবে কি হ্যাজেন্ট। আমি একটু পরে উদাহরণ লিখে দিচ্ছি। তারপর এখানে যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, অর্থাৎ কি এরকম থাকে B3 থাকে, তাহলে এটার ট্যাগ কোশ্চেনের শর্ট ফর্মটা হবে কি হ্যাডেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তারপরে আবার অনেক সময় এরকম লেখা থাকে, বাট মেইন কনফিউশন হলো কি এগুলোতে, যেগুলি নিয়ে একটু কনফিউশন হয় সেটা আগে লিখছি। যেমন শেল, এটা অ্যাপোস্ট্রফি এরকম লেখা থাকে অ্যাপোস্ট্রফি ডবল এল। তারপরে উইল, এই ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি ডবল এল লেখা থাকে। এখন তুমি আবার কি দুটার মধ্যেই ভার্বের কিন্তু কি প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু প্রশ্ন হলো কোনটাতে আমার শান্ট হবে, কোনটাতে ওন্ড হবে। খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্ট এরকম লেখা আছে, যদি অ্যাপোস্ট্রফি এলের অ্যাপোস্ট্রফি ডবল এলের আগের সাবজেক্টটা যদি কি আই উই হয়, আই এবং উই হয়, তাহলে তার শর্ট ফর্মটা হবে কি শান্ট। আর যদি আই উই এর বাহিরে, অর্থাৎ কি আই উই ফার্স্ট পারসন ছাড়া বাকি যত পার্সন থাকবে, ঠিক আছে, ইউ হি সি, যদি এরকম হয়, মানে আই উই এর বাহিরে যত শর্ট ফর্ম যত সাবজেক্ট রয়েছে, অর্থাৎ প্রোনাউন রয়েছে, নাউন রয়েছে, সেই ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফি ডবল এলের তোমার অক্সিলারি ভার্বের ফর্মটা হবে ওন্ড। কী হবে? ওন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। উচ্চারণটা হলো শান্ট এবং কি ওন্ড। তারপর যে কি তারপর হিস, তারপরে এটাও কি হিস, তারপর উট, তারপরে কি এখানেও কি এরকম থাকে, কিন্তু কি আমি ভার্বের ফর্ম দেখে, যেমন ভার্বের B1 প্লাস আইএনজি, যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, তাহলে এই ক্ষেত্রে আমি শর্ট ফর্মটা কি লিখব? ইজেন্ট। যদি ভার্বের
অ্যাপোস্ট্রোফি এসের পরে ভার্বের ফর্ম যদি B3 থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে কি লিখব? হ্যাজেন্ট। আন্ডারস্ট্যান্ড? অ্যাপোস্ট্রোফি ডি এর পরে যদি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেটার ট্যাগ কোশ্চেনের ফর্মটা লিখব উডেন্ট। আর অ্যাপোস্ট্রোফি ডি এর পরে যদি কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে লিখব কি? হ্যাডেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই কনফিউশনগুলি কি আর থাকবে না, হয়তো বিষয়টি বুঝতে পেরেছ। তারপর আরও কিছু থাকে, যেমন আর, এটাকে এরকমভাবে লেখা থাকে অ্যাপোস্ট্রোফি আর ই, তারপরে হ্যাভ, এটাকে এই ফর্মে লেখা থাকে। অর্থাৎ কি, যে ইউ আর না বলে ইউ আর, আই হ্যাভ না বলে আপ আপ। ওকে, তাহলে কি যে ইউ অ্যাপোস্ট্রোফি আর ই, এর মানে কি এটার মেইন যে ভার্বটা সেটা হলো কি এ আর ই, অ্যাপোস্ট্রোফি বি এর মেইনটা হলো কি হ্যাভ। তো এখানে আমি সহজেই ধরে নেব এই আর এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আইএনজি, B1 প্লাস আইএনজি। আর হ্যাভের পরে কি হবে? অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, তো এখন এই নিয়মগুলি দিয়ে কয়েকটা বাক্য লিখি, তাহলে আরও ক্লিয়ার হবে। He is making a kite. Made a kite. খেয়াল করো, এখানে কিন্তু কি যে একটু আগে আলোচনা করেছি অ্যাপোস্ট্রোফি এস এর পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাহলে এটা একটা কি হবে? ইজেন্ট। আর এখানে অ্যাপোস্ট্রোফি এস এর পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা কি হবে? হ্যাজেন্ট। আন্ডারস্ট্যান্ড? তারপর I would, I would go there. Would gone there. খেয়াল করো অ্যাপোস্ট্রোফি ডি এর পরে এখানে কি B1 আর এখানে কি B3, তাহলে কি বলেছিলাম? অ্যাপোস্ট্রোফি ডি এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? উডেন্ট। আর অ্যাপোস্ট্রোফি ডি এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেক্ষেত্রে কি হবে? হ্যাডেন্ট। আন্ডারস্ট্যান্ড? তারপরে I'll play cricket, he'll play football. খেয়াল করো, এখানে আগে বলেছিলাম যে অ্যাপোস্ট্রোফি ডবল এল এর আগের সাবজেক্ট যদি আই অথবা উই হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি? শান্ট। আর অ্যাপোস্ট্রোফি ডবল এল এর সাবজেক্ট যদি আই উই এর বাহিরে হয়, অর্থাৎ কি ফার্স্ট পার্সনের বাহিরে যে কোনো পার্সন, সেক্ষেত্রে হবে কি? ওন্ট। শান্ট আই, এখানে কি হবে? ওন্ট হি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কনফিউশনগুলি হয়তো কি তোমাদের দূর হয়েছে এবং কি যে আর বিভ্রান্ত হবে না।
এই বিষয়টা আমি বলতে চাচ্ছি। তো এবং বাসায় তোমাদের আরও বেশি করে প্র্যাকটিস করলে কি হবে, তোমরা আরও শিখতে পারবে। তারপর খেয়াল করো, যদি সাবজেক্ট যদি কি someone, somebody, তারপর কি everyone, everybody, তারপরে যদি কি এনিবডি থাকে, তারপর যদি কি এনিবডি থাকে, এই বাক্যের মধ্যে যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ট্যাগে এদের সাবজেক্টটা হবে কি, ট্যাগে এদের সাবজেক্টটা হবে দে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যদি স্টেটমেন্ট বাক্যে যদি এরা সাবজেক্ট হিসাবে থাকে, তাহলে ট্যাগে এদের সাবজেক্ট, অর্থাৎ কি যে এরাও প্রোনাউন, কিন্তু কি ট্যাগে এদেরকে সাবজেক্ট হিসাবে গ্রহণ করা হবে না, এদের সবগুলির পরিবর্তে এখানে কি সাবজেক্ট হিসাবে গ্রহণ করা হবে কি কাকে, দে কে। অর্থাৎ এখন উদাহরণ লিখি, someone can do it, তারপর everybody hates a liar, everybody hates a liar। তাহলে খেয়াল করো এখানে কি যে সামওয়ান, আগে বলেছে সামওয়ান অথবা এভরিবডি থাকলে ট্যাগে এদের প্রোনাউনটা কি হবে, দে। আর এখানে কি রয়েছে, এখানে কি মডাল অক্সিলারি ক্যান রয়েছে, তাহলে ক্যানের সংক্ষিপ্ত রূপ কি কান্ট, তারপর দে। আর এখানে এভরিবডি হেটস এ লায়ার, খেয়াল করো এখানে কি এই বাক্যটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডোন্ট অথবা ডাজেন্ট। যদি এই গঠন অনুসারে এখানে কি ডাজেন্ট হওয়ার কথা, কিন্তু কিন্তু কি ডাজেন্ট এখানে হবে না। কেন হবে না, কারণ এই এভরিবডির প্রোনাউন আমি কি ইউজ করব, এভরিবডির প্রোনাউন ইউজ করব এখানে দে। আর দে ব্যবহার করার ফলে এখানে কি হবে, দের সাথে সাধারণত যাবে কি ডোন্ট দে। এখানে এই যে এই বাক্য বা এই জাতীয় বাক্যগুলির মধ্যে কিন্তু অনেকেই ভুল করে। কীভাবে ভুল করে, মনে করে যে কি যে এখানে বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, বারবার সাথে এস বিএস রয়েছে, তাহলে হয়তো কি ডাজেন্ট দিলেই হবে না। তোমাকে খেয়াল করতে হবে তুমি সাবজেক্ট কাকে এনেছো, ট্যাগ কোশ্চেনে তোমার সাবজেক্টটা কি, সাবজেক্টটা হলো দে, তাহলে দের সাথে কখনোই ডাজেন্ট হবে না, হবে ডোন্ট। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টাও বুঝতে পেরেছ। তারপর যদি ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্ট সেন্টেন্স যদি দেয়ার থাকে, যেমন দেয়ার ইজ এ টাইগার ইন দ্য ফরেস্ট, দেয়ার ইজ এ টাইগার ইন দ্য ফরেস্ট, ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসাবে থাকলে সেক্ষেত্রে দেয়ারই কি ট্যাগ কোশ্চেনে হবে। তাহলে এখানে কি ভার্ব হলো ইজ, আর বাক্যটা যেহেতু স্টেটমেন্ট তাহলে কি হবে ইজ অ্যান্ড দেয়ার। তারপর যদি কি বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্ট হিসাবে যদি কি থাকে দিস, দ্যাট, দিস, দোজ,
যদি এরা স্টেটমেন্টে এই ওয়ার্ডগুলি যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ট্যাগে এদের সাবজেক্টটা কি হবে? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে দিস এবং দ্যাট এরা হলো সিঙ্গুলার, এদের ক্ষেত্রে ট্যাগের সাবজেক্টটা হবে কি? ইট। কি হবে? ইট। আর দিস এবং দোজ এরা হলো প্লুরাল, এদের ক্ষেত্রে সাবজেক্ট হবে কি? ট্যাগের সাবজেক্টটা হবে দে। তাহলে এরা কি? এরা দিস এবং দ্যাট হলো সিঙ্গুলার, আর দিস এবং দোজ হলো কি? প্লুরাল। যার কারণে প্লুরাল ফর্ম হওয়ার কারণে এখানে সাবজেক্টও দে হলো প্লুরাল, অর্থাৎ প্রোনাউন দে। কারণ সাবজেক্ট যেমন থাকবে আমার, অর্থাৎ কি যে ধরনের প্রোনাউন থাকবে তার বিকল্প প্রোনাউনটা ঠিক সেম ফর্মেই নিতে হবে। সো এখানে কি দিস এবং দ্যাট যেহেতু সিঙ্গুলার সেহেতু ইট হলো কি? সিঙ্গুলার। তো আমরা দুই একটা বাক্য দিয়ে দেখি। দিস ইজ মাই পেন। তারপর দিস these are your books. These are your books. খেয়াল করো এখানে দিসের পরে কিন্তু কি? সিঙ্গুলার ভার্ব। এখানে দিসের পরে কি? প্লুরাল, অর্থাৎ এটা সিঙ্গুলার, এটা হলো কি? প্লুরাল। তাহলে এখানে কি হবে? বাক্যটা যেহেতু স্টেটমেন্ট তাহলে কি? ইজ অ্যান্ড ইট। আর এখানে যেহেতু বাক্যটি কি? প্লুরাল, সেহেতু কি এখানে কি হবে? এটার সাবজেক্ট হবে দে। তাহলে এখানে ভার্ব রয়েছে আর, তাহলে কি? আর অ্যান্ড দে। কী হবে? আর অ্যান্ড দে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় আলোচনা করে আজকের ক্লাস সমাপ্ত করব, কারণ এই ক্লাসটি আমি পার্ট বাই পার্ট তোমাদের সামনে উপস্থাপন করব। আরেকটি কমন নিয়ম দেখো, সেটি হলো বাক্যে যদি তুমি লেট আস অথবা লেটস থাকে তাহলে এটার ট্যাগ কোশ্চেনে হবে কি? শ্যাল উই। কী হবে? শ্যাল উই। এই বিষয়টা মনে রাখবে যে লেট আস অথবা লেটস যেটা দিয়েই শুরু হোক, এর ট্যাগ কোশ্চেনের ফর্মটা কী হবে? শ্যাল উই। তাহলে কি? লেট আস প্লে ফুটবল। লেটস ডিসকাস দ্য ম্যাটার। দুটারই লেটস অথবা লেটাস অথবা লেটস যেটা দিয়ে শুরু হোক না কেন, ট্যাগে ফর্মটা হবে কি? শ্যাল উই। কী হবে? শ্যাল উই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে পর্যন্ত আলোচনা করলাম, হয়তো কি এই বিষয়গুলি তুমি ভালো করে বুঝতে পেরেছো। আর আরও ভালো করতে হলে তুমি এগুলি ভিডিওটা দেখবে এবং পাশাপাশি তোমার বই থেকে আরও বেশি বাক্য প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।